বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বক্তব্য, ভারতের মাটি থেকেই শেখ হাসিনাকে এইভাবে রাজনৈতিক বক্তব্য রাখার সুযোগ দেওয়া দুই দেশের সম্পর্কের স্বাভাবিক করার যে প্রচেষ্টা সেটা ব্যাহত হবে। বিশেষ করে ভারতের মাটি ব্যবহার করে আবার বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে শেখ হাসিনার এই বক্তব্য আয়োজন ঘিরে ঢাকা দিল্লির সম্পর্কের রসায়নটা কোন দিকে যাচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়ালকে দিয়ে বিদেশ মন্ত্রক বলিয়েছিল এই মন্তব্যের সঙ্গে, এই অনুষ্ঠানের সঙ্গে আমরা সহমত নই। তারপরেও কেন হলো? অর্থাৎ কোথাও গিয়ে কি তাহলে দিল্লির অবস্থানটা টালমাটাল? যেভাবে রাতে ঢাকার তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে, এটা বোধহয় সাম্প্রতিক অতীতে এতটা কড়া বিবৃতি, কড়া মন্তব্য ঢাকার তরফ থেকে কোনো দিনও করা হয়নি। যেখানে শেখ হাসিনা নিজে কখনো হাসছেন, কখনো জয় হাসছেন, প্রশ্ন করা হচ্ছে, জয়কে উত্তর দিচ্ছেন শেখ হাসিনা। একটা বোকা বোকা অনুষ্ঠান, কেন অনুষ্ঠান কেউ জানে না। আসল অনুষ্ঠানটা হচ্ছে রাজধানীতে দিল্লিতে বসে। নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের একটা অনুমতি ছিল, নাহলে হয় না। তারেক রহমান ভারত সফরে এলে কোনো কারণে চীন বা পাকিস্তান রুষ্ট হয়, চীন বা পাকিস্তানের মধ্যে কোনো সমস্যা তৈরি করে, সে কাজ কখনোই তারেক রহমান করবেন না। আজকে যেভাবে শেখ হাসিনা বা জয় বিবৃতি দিয়েছেন, ভাষণ দিয়েছেন, বালখিল্যপনা ছাড়া আর কিচ্ছু মনে হয়। আচ্ছা, আপনি কি মনে করেন শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এখনো আছে? দিল্লি বলছে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, কিন্তু ঢাকা বলছে অনুষ্ঠানের আগেই ভারতকে সতর্ক করা হয়েছিল। পরেও দিল্লি থেকে বাংলাদেশের বর্তমান সরকারকে আক্রমণ করলেন শেখ হাসিনা, ঘোষণা করলেন ডিসেম্বরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। তাহলে প্রশ্ন, এটি কি সত্যি দেশে ফেরার প্রস্তুতি, নাকি রাজনৈতিক অস্তিত্ব রক্ষার একটা কৌশল মাত্র? আর এই ঘটনার প্রভাব কি তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের ওপরেও পড়বে না? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী। শীর্ষেন্দু চক্রবর্তী, আপনাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল 5 আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট অফ সাউথ এশিয়া অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি প্রকাশ্যে আসেননি, সাংবাদিকদের শুধু তার কণ্ঠ শুনিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান সরকার, নির্বাচন, বিচার ব্যবস্থা এবং তার বিরুদ্ধে চলা মামলার কঠোর সমালোচনা করেন। সবচেয়ে আলোচিত ঘোষণা, ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন, কিন্তু নির্দিষ্ট দিন, তারিখ, সময় বলেননি। ফেরার পথ বা আইনি পরিকল্পনার কথাও প্রকাশ্যে আনেননি। তা এখানে একটা কূটনৈতিক প্রশ্ন উঠছে, ঢাকার অনুষ্ঠান হওয়ার আগেই ভারতের কাছে উদ্বেগ জানিয়েছিল। দিল্লি বলছিল এটি একটি বেসরকারি সংবাদ মাধ্যমের আয়োজন, ভারত সরকার কোনোভাবে এর সঙ্গে যুক্ত নয়। কিন্তু আজকের অনুষ্ঠান হওয়ার পরেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের বক্তব্য, আগাম উদ্বেগ জানানোর পরেও ভারতের মাটি থেকেই শেখ হাসিনাকে এইভাবে রাজনৈতিক বক্তব্য রাখার সুযোগ দেওয়া দুই দেশের সম্পর্কের স্বাভাবিক করার যে প্রচেষ্টা সেটা ব্যাহত হবে। এখানে ব্যাহত কঠোর বিশেষণগুলোর মধ্যে একটি অন্যতম বিশেষণ বলে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের যে ভাষা, সেটি আমাদের কাছে মনে হচ্ছে। এখন শীর্ষেন্দু, আপনার কাছে প্রশ্ন, আপনি আজকে পুরো অনুষ্ঠানটি দেখেছেন। আমি শেখ হাসিনার লাইভে আসা, তার ভার্চুয়ালি উপস্থিতি, তাকে দেখতে না পাওয়ার ক্ষোভ, সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যাওয়া, এই ফরেন করেসপন্ডেন্ট ক্লাব সাউথ এশিয়া তাদের আয়োজনের উদ্দেশ্য কি, 5 আগস্টের এই দিনটিকে বেছে নেওয়ার কারণ, সেগুলো একদমই আমি সরিয়ে রাখলাম। আপনার কাছে সোজা একটি প্রশ্ন, যেখানে 2024-এর 5 আগস্ট থেকে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক টালমাটাল অবস্থায় রয়েছে। ভারত সরকার, আমরা দেখেছি যে বাংলাদেশের নতুন যে সরকার, তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অব্যাহত রেখেছে। ভিজিট ভিসা চালু করেছে, বাণিজ্যিক যে বিভিন্ন বাধা ছিল সেগুলো দূর করে আরো প্রশস্ত করা হচ্ছে। ঠিক এই রকম যখন কূটনৈতিকভাবে ভারতের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, ঠিক একই সময়ে দিল্লিতে বিশেষ করে ভারতের মাটি ব্যবহার করে আবার বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে শেখ হাসিনার এই বক্তব্য আয়োজন ঘিরে ঢাকা দিল্লির সম্পর্কের রসায়নটা কোন দিকে যাচ্ছে? দেখুন, সবার আগে বলতে হয় বুধবার যে অনুষ্ঠানটা হলো সেটা কেন হলো, কি উদ্দেশ্যে হলো।
আমরা বারবার প্রথম কলকাতার মাধ্যমে বা দর্শককে বারবার বলতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম, এবং আমরা যে ঠিক সেটা প্রমাণিত হয়েছিল। হাসিনা চ্যাপ্টার এখন অতীত। শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে আপাতত অতীত। আগামী 5-7 বছর পরে কি হবে সেটা অন্য কথা। সেই অবস্থায় যখন বিএনপি সরকার ক্ষমতায় এলো, সরকার ফেব্রুয়ারি মাস থেকে এই 4-5 মাস ধরে ক্ষমতায় রয়েছে, তখন ফের এই 5ই আগস্টকে সামনে রেখে শেখ হাসিনার এই বিবৃতি, যখন দিল্লি ঢাকা সম্পর্কটা কোথাও গিয়ে একটা আস্তে আস্তে মসৃণ হচ্ছে, সেই জায়গায় ভয়ঙ্কর ভাবে কূটনৈতিক ভাবে বাধাপ্রাপ্ত হলো। এবং বাধাপ্রাপ্ত হবে এটা আশা করেই বোধহয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়ালকে দিয়ে বিদেশ মন্ত্রক বলিয়েছিল, এই মন্তব্যের সঙ্গে, এই অনুষ্ঠানের সঙ্গে আমরা সহমত নই। তারপরেও কেন হলো? অর্থাৎ কোথাও গিয়ে কি তাহলে দিল্লির অবস্থানটা টালমাটাল, দিল্লির অবস্থান ঠিক করতে পারছে না। যখন তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হচ্ছে সার্কে আসার জন্য, যখন নতুন করে 2জন প্রেস সেক্রেটারিকে নিয়োগ করা হচ্ছে, যখন নতুন হাই কমিশনারকে পাঠানো হয়েছে ঢাকায়, সেই অবস্থায় শেখ হাসিনার এই যে বিবৃতি, শেখ হাসিনার এই অনুষ্ঠান নতুন করে দিল্লি ঢাকা সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ককে জটিল অবশ্যই করলো। এবং যেভাবে রাতে ঢাকার তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে, এটা বোধহয় সাম্প্রতিক অতীতে এতটা কড়া বিবৃতি, কড়া মন্তব্য ঢাকার তরফ থেকে কোনো দিনও করা হয়নি। অর্থাৎ বুঝিয়ে দিল ঢাকা যে এইভাবে সম্পর্ক রক্ষা করা যায় না। নয়াদিল্লিকে অবশ্যই একটা কঠোর অবস্থান নিতে হবে। আগামী দিন হয় শেখ হাসিনাকে ছাড়তে হবে। এইভাবে শেখ হাসিনাকে দিল্লিতে পুষিয়ে রেখে, বসিয়ে রেখে কোনোভাবেই সম্পর্ক, নতুন করে যে সম্পর্কের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা কখনোই কোনোভাবেই সম্ভব নয়। সেটা অন্তত এবার বোধহয় দিল্লির বোঝার সময় হয়ে এসেছে। ওই মাছও ধরবো, হাতও ভেজাবো না, জল ধরবো না, আবার সম্পর্ক ভালো রাখবো, আবার মাছ খাবো, এইরকম করে কোনো সম্পর্ক হয় না। যেভাবে পাকিস্তানের সঙ্গে একটা কট্টর মনোভাব রয়েছে, সেভাবে ঢাকার সঙ্গে যদি সম্পর্ক ভালো করতে হয়, তাহলে কট্টর নয় হাসিনা, নয় বিএনপি, নয় সম্পর্ক, যে কোনো একটা দিক বেছে নিতে হবে। এতদিন অন্যান্য বিদেশের ক্ষেত্রেও কিন্তু এই নতুন ভারত সরকারের একটা স্পষ্ট অবস্থান ছিল। যদি আমরা পাকিস্তানের ক্ষেত্রে দেখি, স্পষ্ট বলেছিল, আগে তুমি জঙ্গিবাদ ছাড়ো, জঙ্গিকে মদত দেওয়া ছাড়ো, তারপর আমাদের সঙ্গে কথা এসো। ঢাকার ক্ষেত্রেও এতদিন একটা নীতি ছিল যে আমরা শুধুমাত্র শেখ হাসিনা পরিবারকে দেখি। আস্তে আস্তে পরিবর্তন হয়েছিল, সেটা গিয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, সেইভাবেই কিন্তু মোদী সরকার এগোচ্ছিল। তাহলে আবার দুম করে এই হাসিনাকে হঠাৎ করে এতটা গুরুত্ব দেওয়া, প্রথম কথা 5ই আগস্টের এই অনুষ্ঠানটা একটা বোকা বোকা অনুষ্ঠান, যেখানে শেখ হাসিনা নিজে কখনো হাসছেন, কখনো জয় হাসছেন, প্রশ্ন করা হচ্ছে, জয়কে উত্তর দিচ্ছেন শেখ হাসিনা। একটা বোকা বোকা অনুষ্ঠান, কেন অনুষ্ঠান কেউ জানে না। 1.5 ঘন্টার অনুষ্ঠানের মধ্যে প্রায় 1 ঘন্টা চলে গেল হচ্ছে অন্যদের বলতে। শেখ হাসিনা বললেন 0.5 ঘন্টাও নয়, 20-25 মিনিট। যাকে নিয়ে অনুষ্ঠান তিনি বললেন প্রায় মাত্র 20 মিনিট, বাকিরা অন্যরা বললো। সাংবাদিকরা প্রশ্ন করলেন, হাসিনাকে উত্তর দিলেন তার ছেলে জয়। এই যে একটা বোকা বোকা অনুষ্ঠান কেন করে, এবং সেইটাকে ভারত সরকার কেন মান্যতা দিল, কেন আটকে দিল না? এবং যদি বলা হতো যে পুরো ভার্চুয়াল হচ্ছে, আসল অনুষ্ঠানটা হচ্ছে রাজধানীতে দিল্লিতে বসে, নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের একটা অনুমতি ছিল, নাহলে হয় না। এই জায়গাটাও এখন বোধহয় ভাবার সময় এসছে। হয় হাসিনা চ্যাপ্টারকে বন্ধ করো, ভারতে আছে, রাজনৈতিক আশ্রয়তা রয়েছে, ভারতের নীতি রয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু ভারতের মাটি ব্যবহার করে অন্য দেশের একটা রাজনৈতিক উস্কানি কেউ দেবেন, সেটা বোধহয় ভারতের ভাবার এখন সময় এসছে কিভাবে বন্ধ করবে। তাহলে শীর্ষেন্দু, আপনি যেটা বলছিলেন যে দিল্লিতে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া হয়নি 100 বার। তাহলে কি করে এই অনুষ্ঠানের থেকে আসা শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের দায় দিল্লি এড়াতে পারে? এইটি আপনার কাছে একটা প্রশ্ন সুনির্দিষ্ট করে। আদৌ কি একদমই এড়াতে পারে না, একদমই এড়াতে পারে না। 2 দিন আগে বিদেশ মন্ত্রক এরকম কিছু ঘটবে বলেই, এরকম আশঙ্কা বিদেশ মন্ত্রক করেছিল বলেই, এটা এত জলের মতন স্পষ্ট যে বিদেশ মন্ত্রক এরকম আশঙ্কা করে, আবারও বলছি, বিদেশ মন্ত্রক এরকম আশঙ্কা করেছিল বলেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট বলেছিলেন যে এই মন্তব্যের সঙ্গে, এই অনুষ্ঠানের সঙ্গে তারা সহমত নন। তারা কোনোভাবেই, তাদের অনুষ্ঠান নয়, একটা বেসরকারি সংস্থার অনুষ্ঠান। যখন বেসরকারি সংস্থার অনুষ্ঠান, যে অনুষ্ঠান
যে যার উপস্থিতি, যার বিবৃতি দেশের সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে, দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কখনো কোনোভাবে একটা সমস্যা তৈরি করছে, সমস্যা তৈরি করতে পারে, বাধা সৃষ্টি করতে পারে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, তখন যখন বারবার বলা হচ্ছে রাষ্ট্রগুরু, যখন বারবার বলা হচ্ছে দেশ আগে, যে বিজেপি সরকার, যে মোদী সরকার দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা, দেশের নিরাপত্তাকে সব থেকে বেশি গুরুত্ব দেয়, সেই মোদী সরকার এইটা কি করে করলো এবং কার প্ররোচনায়, কার মানে কার অনুমতিতে, কার বুদ্ধিতে এইভাবে এই অনুমতি দেওয়া হলো, এটাও বোধহয় এখন ভাবার সময় এসছে। জানি না এরপরে মানে হাসিনার এই বিবৃতি, হাসিনার এই অনুষ্ঠান, হাসিনার এই ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের পর, ঢাকার রাতে ঢাকার বিবৃতির পরে দিল্লি কিভাবে বিষয়টি দেখবে, সেটাও কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। বারবার মানে এটা যদি কোনো একটা দেশের অভ্যন্তরে কিছু ঘটতো অন্য কথা, আমরা দায় নেব না, কিন্তু এই দায় নেব না কথা বলার পরও এড়িয়ে যাওয়া যায় না যখন দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটা ভুল বার্তা তৈরি হচ্ছে, বাংলাদেশের তখন দায় নিতেই হবে। অনেক টেলিভিশন চ্যানেলে প্রশ্ন তুলেছেন যে এই অবস্থা যদি উল্টো পিঠে ঢাকায় বসে যদি আমাদের দেশের রাজনৈতিক স্থিতি অস্থিতি নিয়ে কোনো প্রশ্ন তোলা হতো, তবে আমাদের দেশের পক্ষ থেকে কি রিয়াকশন হতো। সঙ্গতভাবে এই প্রশ্ন একদম তাদের তোলার জায়গা তৈরি হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে ব্রিক্সে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। যদিও ব্রিক্সে আসার বিষয়ে এখনো পর্যন্ত সম্মতি বা সবুজ সংকেত ঢাকা থেকে পাওয়া যায়নি। তোমার কি মনে হয় যে দিল্লির আজকের যে সাংবাদিক বৈঠক ভার্চুয়ালি শেখ হাসিনা করেছেন এবং যে রাজনৈতিক বক্তব্য, দেখো রাজনৈতিক বক্তব্য উনি দেবেন, বাংলাদেশ থেকে যে পরিস্থিতির শিকার হয়ে তিনি এসেছেন, তিনি সেখানে আমরা সকলেই জানি যে রাজনৈতিক বক্তব্য দেবেন, সেটা তার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সেটা সঙ্গতপূর্ণ, কিন্তু আমার মাটি ব্যবহার করে আমি তাকে সেই স্পেস দেব কিনা সেটা আমার দায়িত্ব। সেটা তো স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখোমুখি হতেই হবে। স্বাভাবিকভাবে এই প্রশ্ন তোলা যেখান থেকে আসছে অসঙ্গতি নয় বলেই আমরা যারা বিবেকবান মানুষ বা ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে আমরা যারা কাজ করি, আমরা চাই যে দুই দেশের সাধারণ মানুষের সম্পর্ক হোক, রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সম্পর্ক থাকুক। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যখনই সম্পর্ক বিনির্মাণের চেষ্টা করা হয়েছে তখনই কোনো না কোনো ভাবে ধাক্কা লেগেছে। আমরা অতীত ইতিহাস ঘাটলে আমাদের এই ধাক্কার যে পরিসংখ্যান সেটি কিন্তু নেহাত কম নয়। তোমার কাছে প্রশ্ন শীর্ষেন্দু, যে তারেক রহমান কি এই পরিস্থিতির পরে সত্যি আসবেন সফরে? দেখুন, একটা জিনিস, যখন মোদির তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল বা অতি সম্প্রতি ওখানকার হাইকমিশনের সঙ্গে যখন বৈঠকের পরেও কিন্তু বলা হয়েছে পুরো বিষয়টা তারেক রহমান ভাবছেন, তারেক রহমানের হাতে রয়েছে, উনি চিন্তা ভাবনা করছেন উনি আসবেন কিনা, কোনো চূড়ান্ত কোনো ঘোষণা তিনি দেননি, প্রতিশ্রুতি দেননি। আমরা আগেও দেখেছি যে আদৌ ভারতে আসবেন কিনা এই মুহূর্তে তার বড় একটা বাধা বা বড় আলোচনার জায়গা হচ্ছে চীন এবং পাকিস্তানের ভূমিকা। চীন পাকিস্তানকে রুষ্ট করে, চীন পাকিস্তানকে কোনোভাবে না রাগিয়ে, মানে অসন্তুষ্ট না করে কোনো কাজ করতে চায় ঢাকা। যদি ভারতে আসার ফলে তারেক রহমান ভারত সফরে এলে কোনো কারণে চীন বা পাকিস্তান রুষ্ট হয়, চীন বা পাকিস্তানের মধ্যে কোনো সমস্যা তৈরি করে, সে কাজ কখনোই তারেক রহমান করবেন না। তাকে যেমন ভারতকে দরকার, ভারতে ভিসা দেওয়া চালু করেছেন, প্রমাণ হচ্ছে ভারতকে তাদের দরকার, তেমন তাদের দেশকে সংগঠিত করতে, তাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চীনেরকেও দরকার, পাকিস্তানকেও দরকার। সেটা তাদের দেশের ব্যাপার, তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, আমাদের মানে অন্য দেশে থেকে মতামত প্রকাশ করা ঠিক নয়। কিন্তু তিনি ভারতকেও পাশে চান, বুঝিয়ে দিয়েছেন, তাই জন্য ভিসা চালু হয়েছে। পাকিস্তান, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতে আসছেন, আমরা যারা কলকাতায় রয়েছি কলকাতায় দেখতে পাচ্ছি, কলকাতায় মানুষ আসছেন, ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে শুরু হচ্ছে, অর্থাৎ বুঝিয়ে দিয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক তারা ভালো করতে চায়, আরো এগিয়ে নিয়ে যেতে চায়। আমি এর সঙ্গে যুক্ত করতে চাই, দুজন প্রেস সেক্রেটারি সচিব পর্যায়ে, মিনিস্টার পর্যায়ে বাংলাদেশের দুজন নিযুক্ত হয়েছেন, তারা এই মাসেই শেষের দিকে আসবেন, একজন দিল্লিতে এবং একজন কলকাতায়। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে বেশ কথা হয়েছে এবং তারা যথেষ্ট আগ্রহী ভারতে আসার জন্য, কাজ করার জন্য, এবং ভারতের সংবাদ মাধ্যমকে কাজে লাগিয়ে মানে ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টাও তারা কিন্তু যথেষ্টভাবে
মানে আগ্রহী এবং তারা উৎসাহী। অর্থাৎ তারা বারবার বলছেন, তাদের সরকার, তাদের প্রধানমন্ত্রী যা বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যেতেই বাংলাদেশ এবং বাংলাদেশের নতুন সরকার চায়। এটা গেল বাংলাদেশের বিভাগ। ভারতও কিন্তু চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো ভালো হোক, আগামী দিনে আরো ভালো এগিয়ে নিয়ে যেতে, মানে যেটা যেটা অতীতকে ভুলে এগোনো। এবং সেই জন্য তারেক রহমান সরকার এবং নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে বারবার বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সম্পর্ক, দুই দেশের কূটনৈতিক বাতাবরণের মধ্যে শেখ হাসিনা আওয়ামী লীগ একটি পার্ট হতে পারে, কিন্তু কখনোই প্রধান নয়। সেই জায়গায় যখন এইরকম একটা সম্পর্ক এগোচ্ছে, এইভাবে হাসিনাকে বলতে দিয়ে, ভারতের মাটি ব্যবহার করে বলতে দিয়ে, এবং তিনি বলছেন কাদের বিরুদ্ধে? তারেক রহমানের বিরুদ্ধে বলবেন, সেটা স্বাভাবিক, সেটা তার রাজনৈতিক ব্যাপার। যখন আমার দেশের মাটি ব্যবহার করে, যিনি ক্ষমতায় নেই, যে শেখ হাসিনা ক্ষমতায় নেই, কবে আসবেন কেউ জানে না, তাকে এতটা গুরুত্ব কেন ভারত সরকার দিচ্ছে বা দিলেন বা দিতে বাধ্য হলেন, সেটাই এখন ব্যাপার। যদি ভারত সরকার শেখ হাসিনার ক্ষেত্রেই গুরুত্ব দেন, স্বাভাবিকভাবেই তারেক রহমান সরে যাওয়াটা স্বাভাবিক। যে আবার সম্পর্ক এগিয়ে যাও, যখন তুমি যে কোনো একটা দেখো, তুমি শেখ হাসিনা যিনি নির্বাসিত, যিনি বন্দী, যিনি পলাতক, যিনি যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ, তাকেই তুমি এত বড় গুরুত্ব দিচ্ছ, তুমি তাকে নিয়েই থাকো। তারেক রহমান সেক্ষেত্রে যদি সফর বাতিল করেন বা সফর না আসেন, তাহলে স্বাভাবিকভাবেই ভারতের পক্ষে এটা একটা বড় ধাক্কা হবে, নয়াদিল্লির পক্ষে একটা ধাক্কা হবে, এবং বাংলাদেশকে সঙ্গে নিবে। ভারতের চারপাশের যে কূটনৈতিক বাতাবরণ, যে চারপাশের যে দেশগুলো রয়েছে, মানে চীন, পাকিস্তানের মতন দেশগুলো রয়েছে, সেই অবস্থায় বাংলাদেশকে যতটা নিজের পক্ষে আনতে পারতো, বাংলাদেশকে যতটা নিজের বন্ধু করতে পারতো, ততই এই দেশগুলোর সঙ্গে লড়াই করা অনেক সহজ হতো। যদি এই ইস্যুতে এই মানে কোনো কারণে বাংলাদেশ ভারতের থেকে দূরত্ব তৈরি হয়, সেটা বোধহয় নয়াদিল্লির বা নরেন্দ্র মোদীর বিদেশ নীতির ক্ষেত্রে একটা বড়সড় ধাক্কা বা মানে একটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এবার আমি তোমার কাছে কয়েকটা সাংবাদিক বৈঠকের কয়েকটা স্ন্যাপ তুলে ধরবো এবং তোমার কাছে জানতে চাইবো, তুমি খেয়াল করেছো যে শেখ হাসিনা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তার কণ্ঠে কান্নার একটা আভাস পাওয়া যাচ্ছিল, এবং তারপর তিনি তার মতো করে তিনি স্ক্রিপ্টেড বক্তব্য পেশ করার পর যখন প্রশ্ন উত্তর পর্বে তিনি সাংবাদিকদের প্রশ্নের কিছুটা উত্তর এড়িয়ে গিয়ে আবার উত্তর দিচ্ছিলেন, তখন তাকে কিছুটা হাসতে শোনা যায়। এবং একই সঙ্গে তার ছেলে তার যে ছেলে সজীব ওয়াজেদ জয়, তাকে হাসতে দেখা গিয়েছে। তো এই যে মা এবং ছেলের সাংবাদিক বৈঠকে কিছুটা উচ্ছ্বসিত এবং আজকের দিনে দাঁড়িয়ে এটাকে কিভাবে আপনার কাছে কিভাবে মনে হয়েছে, খুব সংক্ষেপে যদি বলেন। সত্যি কথা বলতে, হয়তো অনলাইনে মানে বললে আমার বিরুদ্ধে বাংলাদেশের আওয়ামী লীগ পন্থীর লোকেরা রাগ করতে পারেন, অসন্তুষ্ট হতে পারেন, মানে তারা আমার বিরুদ্ধে এইটা, আপনার অনুষ্ঠানটা পাবলিশ হওয়ার পরে অনেকে কটু মন্তব্য করতে পারেন। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আজকে যেভাবে শেখ হাসিনা বা জয় বিবৃতি দিয়েছেন, ভাষণ দিয়েছেন, বালখিল্যপনা ছাড়া আর কিচ্ছু মনে হয়। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি নির্বাসিত, তিনি পলাতক, তিনি প্রাক্তন, তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ, তার দেশের নেতা কর্মীরা বাইরে মার খাচ্ছেন, পালিয়ে রয়েছেন, আর তিনি, তার বক্তব্যের না আছে কোনো ঝাঁজ, না আছে কোনো মন্তব্য, না আছে কিছু মানে করে দেখানোর কোনো 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 অনুশোচনা। তিনি কখনো হাসছেন, কখনো কান্নার অভিনয় করছেন, কখনো প্রকাশ্যে এলেন না, তার ছেলে কেন বললেন, কি বিবৃতি দিলেন, কখনো হাসতে হাসতে বলছেন এটা আমার মায়ের বলা উচিত, আমি এই উত্তর দেবো। এটা কোনো রাজনৈতিক নেতার মানে এই লেভেলের রাজনৈতিক মন্তব্য হতে পারে? একদম শীর্ষেন্দু, আমি আমি ছোট করছি। তসলিমা নাসরিন বিতর্কিত বাংলাদেশি লেখিকা, তিনি 4-5 দিন কলকাতায় ছিলেন, আজকেই কলকাতা থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনিও গতকালকের যে সাংবাদিক বৈঠক সেটি পুরোপুরি শুনেছেন অনলাইনে, এবং তারপর তিনি শেখ হাসিনার উদ্দেশ্যে লিখেছেন যে তার এই যে আজকে যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, একজন নেত্রী তার মধ্যে অনুশোচনা এবং ভুল স্বীকার করা উচিত, এই ধরনের একটি স্ট্যাটাস, দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। আমরাও বারবার বলছি যে গতকাল ছিল 5 আগস্ট। 5 আগস্টে বাংলাদেশের গণ অভ্যুত্থানের দিন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার দিন, এবং জাতিসংঘের ভাষায় প্রায় 1400 জন মানুষের যে মৃত্যু, সেই মৃত্যুর একেবারে শেষ দিনকার
যে ছবি, এই ঘটনার পুরোপুরি দায় বলা হয় বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা এবং তার তৎকালীন প্রশাসনের উপর। তারপরেও তার মধ্যে কোনো অনুশোচনা লেশ মাত্র নেই, সেটি কিন্তু আমরাও বারবার বলেছি এবং আজকে তসলিমা নাসরিন নিজেও ফেসবুকে পোস্ট দিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শেষ প্রশ্ন, আজকে যেটি গুরুত্বপূর্ণ লেগেছে সেটি হচ্ছে যে আপনি জানেন যে শেখ হাসিনা যখন বক্তব্য, এর আগে আমি আরো দুটো ভিডিও করেছি, বক্তব্য দিতে শুরু করেন তখন ফেসবুকে লাইভের স্ট্রিমিয়ার একদম প্রায় তুঙ্গে গিয়ে ওঠে। লাইভ যে দর্শক, সেই দর্শক আমরা জানি যে 206 অর্থাৎ 2,06,000 দর্শক তখন সরাসরি দেখছিলেন। প্রায় 10 মিনিটের মতো দেখার পর প্রায় 44,000 দর্শক নেমে যায়। যেটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ, সেটি শেখ হাসিনা সামনে আসবেন, ভার্চুয়ালি তাকে দেখা যাবে, 2 বছর পর বাংলাদেশ থেকে চলে আসা বা বাংলাদেশের মানুষের ভাষায় পালিয়ে আসা একজন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, দিল্লিতে আশ্রিত, 2 বছর তিনি নির্বাসিত, লুকিয়ে রয়েছেন। এই লুকিয়ে থাকা শেখ হাসিনা দেখতে কেমন হয়েছেন, অনেক তাকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তি গুজব রয়েছে, সে কারণে অনেকেই তাকে লাইভে ভিডিও ভার্চুয়ালি তাকে দেখতে চেয়েছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। হয়তো সেটা না দেখতে পেরেই 44,000 মানুষ, তাদের অধিকাংশই লাইভ থেকে বেরিয়ে গিয়েছেন। আবার অনেকে হয়তো হতাশ হয়েছেন যে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে বা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে এই মুহূর্তে 5 তারিখ অগাস্টের 5 তারিখে দাঁড়িয়ে তার কাছ থেকে যে প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে যে ধরনের কথা শুনবার জন্য আগ্রহ নিয়ে বসেছিলেন, সেই আগ্রহ অনুযায়ী কথা উনি বলতে পারেননি। কিংবা এটাও হতে পারে যে ডিসেম্বরের ক তারিখে তিনি বাংলাদেশে ফিরবেন, কোন সীমান্ত দিয়ে ফিরবেন, এই ফেরার সঙ্গে ঢাকা দিল্লির সম্পর্ক কতটুকু, সেই ব্যাখ্যাও হয়তো শুনতে চেয়েছিলেন। সে কারণেও হয়তো এই 44,000 দর্শক 10 মিনিটের মধ্যে এই লাইভ অনুষ্ঠান থেকে সরে গিয়েছেন। আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই বিষয়টা বলতে গেলে একটু সময় নিয়ে বলছি, আপনার দর্শকরা একটু বিরক্ত হতে পারেন, কারণ একটু সময় নিয়ে কয়েকটা তথ্য বলা উচিত বলে মনে হচ্ছে। আমি শেখ হাসিনা বিষয়টা পরে আসছি, এক এক করে শুরু করি। 1.5 ঘন্টার অনুষ্ঠান ছিল। মানুষ, যারা সাংবাদিকরা আগে রেজিস্ট্রেশন করতে হয়েছে, তারা সেখানে গিয়েছেন, এক ঘর সাংবাদিক বসেছেন, বসার পর তারা প্রশ্ন করার অধিকারী ছিল, যারা ওই ঘরে ছিলেন, ওই ঘরে ঢোকার জন্য আর কি, যে ঘরটায় প্রেস কনফারেন্সটা হয়েছে। অনেক লোক, অনেক সাংবাদিক ছিলেন, প্রশ্ন কয়েকজন করতে পেরেছেন, তাহলে রেজিস্ট্রেশন এতগুলোকে করানো হয়েছিল কেন? যদি প্রশ্নই করবেন 5 জন, তাহলে এতগুলো সাংবাদিককে ওখানে বসিয়ে ঘর ভিড় করা দরকার কি ছিল? মানে প্রথমেই বলেছিলাম, এই আপনার দুটো প্রশ্ন আগেই বলেছিলাম, আজকে আমার যে অনুষ্ঠান, মানে হাসিনা 1.5 ঘন্টার অনুষ্ঠানটা দেখে এটা পালখির লোকনা ছাড়া কিচ্ছু মনে হয়। কেন হয়নি তার এক এক করে বলি। প্রথম থেকে বলা হয়েছিল উনি ভার্চুয়ালি আসতে পারেন, ভার্চুয়ালি আসবেন। প্রশ্ন করা পার্থক্য আগেরগুলোর সঙ্গে পার্থক্য একটাই ছিল, ওনাকে প্রশ্ন করা যায়, উনি সেই মানে মেঘদূতের মতন বাণী ছড়ানোর পরে ওনাকে প্রশ্ন করা যাবে। এই জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়েছে। যদি আমরা ওদের লিঙ্কে ক্লিক করে দেখি, আমরা দেখবো ওখানে বলা হয়েছিল আপনি রেজিস্ট্রেশন করুন। আজকে ব্যক্তিগতভাবে আমি যখন লিঙ্কটা ক্লিক করলাম, তখন বললো রেজিস্ট্রেশনের দিন ফুরিয়ে গিয়েছে, আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। কারা রেজিস্ট্রেশন করার জন্য ছিল? যারা ওখানে যাবে সরাসরি প্রাক্তন প্রধানমন্ত্রীকে বা অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন বা যারা বক্তা, তাদেরকে প্রশ্ন করার জন্য। এই যে রেজিস্ট্রেশন করার পর ওই মানুষগুলোকে ওই হলের মধ্যে ঢোকার পারমিশন ছিল, তার মানে প্রত্যেকে প্রশ্ন করার পারমিশন ছিল, প্রত্যেকে পারলেন না। প্রশ্ন করার জন্য 15-20 মিনিটও দেওয়া হয়, প্রথম গেল। 2, 1.5 ঘন্টার অনুষ্ঠান, সবাই মানুষ গিয়েছিলেন শেখ হাসিনা বলবে। প্রথম 8 ঘন্টা আওয়ামী লীগ, অমুক তমুক, এরা ওরা সাঙ্গ পাঙ্গরা বিবৃতি দিল। তারপর ওনার ছেলে 15 মিনিট কি বললেন, কেন বললেন উনিই জানেন। ওনার ছেলের ভাষণ কেউ শুনতে চায়নি, 45 মিনিট এখানে চলে গেল। তারপরে বিবৃতি দিলেন আরো হাস্যকর, বলতে গেলেন কে? বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার সাকিব আল হাসান। কতটা মানে মানে অপেশাদারী মনোভাব! আপনারা হয়তো যদি দেখেন, আমি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা অনুষ্ঠানে খুঁটিয়ে দেখেছি, সাকিব হাসান যেখানে ছিলেন, রাস্তায় ছিলেন, প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রী তার দলের সেকেন্ড হাই কমান্ড যেখানে রয়েছেন, সেখানে সাকিব হাসান রাস্তা থেকে লিঙ্কে জয়েন করছেন। তাই জন্য পুরোটা ব্ল্যাঙ্ক করে রেখেছিলেন, ক্যামেরা দেখা না যায়। মাঝে মাঝে ওনার আলো ফুটে উঠছিল ক্যামেরা যখন স্টার্ট করতে গিয়ে, তখন রাস্তায় ছিলেন, পাশে রাস্তার স্ট্রিট লাইট দেখা যাচ্ছিল, রাস্তার আলো দেখা যাচ্ছে। বড় মানে প্রায়
1 ঘন্টা পরে উনি কোনো একটা জায়গায় পৌঁছন, তারপর ওনার ভিডিও দেখা যায়। উনি কোনো হরিপদ নন, উনি উনি কোনো হরিপদ নন, ওনার ভিডিও লুকিয়ে রাখতে হবে। অনুষ্ঠানের উপস্থাপক এরা বলছিলেন যে উনি কোথাও একটা খেলার অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেখান থেকে উনি আসছেন। যাই হোক, এর আর অবশ্যই খেলার অনুষ্ঠানে যোগ দেবেন। উনি যখন আজকের দায়িত্ব আছেন, ওখান থেকে সরে এসে 1.5 ঘন্টার অনুষ্ঠান করবেন, যদি দলটাকে ঠিক মতন সিরিয়াসলি নিতেন। যেহেতু এই অনুষ্ঠানে উনি আসবেন, পোস্টারিং করা হয়েছে, ক্যাম্পেইন করা হয়েছে, তাহলে খেলা বাদ দিয়ে তার অনুষ্ঠানে আসা উচিত ছিল। এবং যখন ধরে নিচ্ছি উনি আওয়ামী লীগের আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী রয়েছেন, আর শেখ হাসিনার পথকে আমি অস্বীকার করতে পারি না। তিনি রয়েছেন, শেখ হাসিনার আরেকজন হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার বিরুদ্ধে হাজার অভিযোগ থাকতে পারে, কিন্তু দিন শেষে উনি প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী, তার একটা আত্মসম্মান রয়েছে, তার একটা সম্মান রয়েছে, তাকে আমরা অস্বীকার করতে পারি না, তার সমালোচনা করতে পারি, তাকে তাকে অসম্মান করতে পারি না। তিনি রয়েছেন সেখানে, তুমি কোন হরিপদ হয়ে তুমি বাইরে রয়েছো? তার মানে প্রথম থেকে বালখিল্যপনাটা এই অনুষ্ঠানের মানে প্রথম এবং শেষ, মানে 1.5 ঘন্টা বালখিল্যপনা, লোক হাসানো, হিয়ার্কির একটা জায়গা ছিল। আর বড় প্রমাণ আজকে ওই ভার্চুয়ালি প্রচুর কয়েক কোটি লোক দেখেছেন, তাদের দেখেছেন। হচ্ছে ভার্চুয়ালি। এবং আজকে রাতেই, মানে অনুষ্ঠানের পরে রাতেই সাকিব হাসানের বাড়ি ভাঙচুর হয়। এতটাই ওনার বিরুদ্ধে ক্ষোভ। এই গেল সাকিবুল হাসান। এটা অবশ্যই সমর্থনযোগ্য নয় শীর্ষেন্দু। সমর্থনযোগ্য নয়, অবশ্যই সমর্থনযোগ্য নয়, কিন্তু উনি বিদেশ থেকে বসে নিজেকে গুটিয়ে নিয়ে, নিজেকে পালিয়ে গিয়ে উত্তেজনাপূর্ণ মন্তব্য করবেন, সেটাও সমর্থনযোগ্য নয়। বাড়ি ভাঙচুর, হামলা, এটাও সমর্থনযোগ্য নয়। আবার অন্যদিকে তার দেশের রাজনৈতিক স্থিতি অস্থিতি বা তার কথার কতটা ক্রিয়া প্রতিক্রিয়া হবে, সেটাও তার ভেবেচিন্তে একজন দায়িত্বশীল নাগরিক বলা উচিত ছিল। ইকবাল হাসান বিশ্ববিখ্যাত একজন ক্রিকেটার, এবং অবশ্যই উনি আওয়ামী লীগের একজন নির্বাচিত, যদিও নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে, নির্বাচিত সাংসদ। যাই হোক, শীর্ষেন্দু, আপনাকে অনেক ধন্যবাদ। তবে একটা প্রশ্ন আপনার কাছে শেষ পর্যায়ে খুব সংক্ষেপে জানতে ইচ্ছে করছে। ডিসেম্বরে ফেরার কথা বললেন আজকেও, আর এখানে বোঝালেন যে ডিসেম্বরে ফিরছি, ডিসেম্বর বিজয়ের মাস, তারিখ বলছি না, সঠিক সময় বলবো। প্রত্যেক সাংবাদিকের প্রায় একটাই প্রশ্ন ছিল যে ডিসেম্বরে ফিরবেন, তো আপনি কি নিশ্চিত এই বছর ফিরবেন, কখন ফিরবেন? তিনি এড়িয়ে গেছেন একটা ডিসেম্বরে ফিরছি। ডিসেম্বরে সেটা 2026-এর ডিসেম্বর, 27-এর ডিসেম্বর না 38-এর ডিসেম্বর, সেটা ক্লিয়ার করেননি, কিন্তু ডিসেম্বরে ফিরবেন। বিজয়ের মাস, সেটা তো বাংলাদেশের সব বরাবরই ডিসেম্বর মাসেই বাংলাদেশের বিজয় মাস, এবং সেটি 100 বছর পরে হলো সেটি বিজয়ের মাসই থাকবে। তো যাই হোক, আচ্ছা ধরে নিলাম তর্কের খাতিরে ডিসেম্বর, চলতি বছরের ডিসেম্বর মাসেই শেখ হাসিনা ফিরবেন, কিন্তু যদি না ফেরেন, তবে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? তার বক্তব্যের, তার গ্রহণযোগ্যতার ভবিষ্যৎ কি হবে? আচ্ছা, আপনি কি মনে করেন শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এখনো আছে? আপনি আমাকে প্রশ্ন করেন, আমি আপনাকে করছি। আপনি মনে করেন শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ না, আমি 5 আগস্ট বা 6 আগস্ট 2026 সালে তাকে আছে? আপনি আগে বলুন, আমি তখন বলছি। আমি বলছি, আপনি যখন বললেন তাহলে আমি পরিষ্কার বলছি, রাজনৈতিক ভবিষ্যৎ, একজন রাজনীতিকের ভবিষ্যৎ কখনোই শেষ হয় না। আর রাজনীতি, যুদ্ধ, প্রেম, সেগুলো কখন কোন পরিণতিতে গিয়ে পৌঁছয়, সেটা আসলে আমরা কেউ বলতে পারছি না। সেই সমস্ত জায়গাতে দেখুন, একটা পরিষ্কার হিসেব, যখন আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি বলছেন দেখে আমি বলছি, যৌক্তিক এবং সত্যি, যেটা উপেক্ষা করার কোনো সুযোগ নেই, আজকের যিনি বাংলাদেশের সর্বগ্রহণযোগ্য, সকলের মধ্যমণি, বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষের এখন একেবারেই যাকে পছন্দ করেন, সেই তারেক রহমানকেও এক সময় কিন্তু দেশ থেকে বিতাড়িত হতে হয়েছিল। তিনি 17 বছর কয়েক মাস ইউরোপে নির্বাসিত ছিলেন, এবং বিএনপি বা এই দলটির বিরুদ্ধেও নানা ধরনের অভিযোগ ছিল, সেটি আপনি আমরা বিভিন্ন সময় আমরা জানি। রাজনৈতিক দল ক্ষমতায় এলে তার বিরুদ্ধে অভিযোগ থাকবে, আবার তারা বিরোধী আসনে বসলে তাদের জেল জুলুম হবে, তারা পালিয়ে থাকবেন। এটা বাংলাদেশের একেবারে কমন একটা ফেনোমেনা বা কমন সংস্কৃতি। বাংলাদেশের এই প্রায় 71-এর পর বাংলাদেশের রাজনৈতিক পটভূমি, সরকার, সেনা শাসন, উত্থান পতন, সরকারি দল, শাসক দলের পরিণতি প্রায় সেম, একই রকম। সুতরাং আমার ক্ষেত্রে আপনি যদি বলেন, তাহলে আমি বলবো অবশ্যই শেখ হাসিনা বা এই রাজনৈতিক শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগ, বাংলাদেশের স্বাধীনতার
স্থপতি যাকে বলা হয়, যদিও অন্যান্য রাজনৈতিক মতের মানুষও এই যুদ্ধে ছিলেন, স্বাধীনতা সংগ্রামে ছিলেন। আমি একজন নিপাট সাংবাদিক হিসেবে, বিশ্লেষক হিসেবে বলবো যে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বা বাংলাদেশিদের ভাষায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিঃসন্দেহে আছে। তার ভবিষ্যৎ শেষ হয়ে যায়নি, কিন্তু তার গ্রহণযোগ্যতা বিষয়ে যথেষ্ট পরিমাণে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নের উদ্রেক করে। একই রকম আমি আপনার সঙ্গে সহমত হয়ে একটু বিরুদ্ধমত প্রকাশ করি। আপনি যখন বললেন যে তারেক রহমান 17 বছর বাংলাদেশের বাইরে ছিলেন, তারেক রহমানের মা কিন্তু বাংলাদেশেই ছিলেন, দেশ থেকে বেরিয়ে যাননি, এবং তিনি মারা গিয়েছেন দেশের মাটিতেই। শেখ হাসিনা 2 বছর ভারতে রয়েছেন, কোনো কারণে রাজনৈতিক নির্বাচন রয়েছেন বা পালিয়ে এসেছেন, যাই বলুন না কেন। তার ছেলে এত বছর ধরে বিদেশে রয়েছেন কেন? কোনো উত্তর নেই। তার ছেলে ইতিমধ্যেই বলে দিয়েছেন, আমি রাজনৈতিক দলে কাজ করব না। অর্থাৎ আওয়ামী লীগকে ভাসিয়ে রাখার জন্য, আমার মতে, ব্যক্তিগতভাবে আমি ভুল হতে পারি, ভুল প্রমাণ হতে পারি ভবিষ্যতে, আজকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে ওনার দল যদি দেশে না ফিরে যান, উনি দেশে ফিরে গিয়ে গ্রেপ্তার হতে পারেন, আইনি লড়াই করতে পারেন। যদি হয় তাহলে শেষ জীবনে উনি কিছুটা স্বীকৃতি নিয়ে চলে যেতে পারে। যদি এইভাবে যদি হাওয়া গরম না করেন, আজকে এই 5ই আগস্ট মাঝে মাঝে এই যে একটু ভার্চুয়াল বিবৃতি দিয়ে যদি হাওয়া গরম না করেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে একটুখানি না বলেন আমি আছি, আমি আছি, আমি আছি, নেতারা যাদের সাধারণ যারা মার খেয়েছেন তারা তো ভুলে যাবেনি, যারা হাসিনার কাছ থেকে কোটি কোটি টাকা সুবিধা নিয়েছেন তারাও ভুলে যাবে। ফলে তাদেরকে একটু আমি আছি, আমি আছি করে ক্ষমতায় থাকা, এবং যে 5ই আগস্ট বা ডিসেম্বর মাসে যাবেন বলেছিলেন, তো তাকে মুখ দেখা যাবে, মুখ তো দেখা যায়নি ভার্চুয়াল অনুষ্ঠানে। তো আদৌ যাবেন কিনা তারই কোনো ঠিক নেই। সুতরাং আগে উনি যান, আগে উনি যখনই তাকে বলা হচ্ছে আপনি যদি গ্রেপ্তার হন কি বলবেন, 1.5 ঘন্টার ভাষণে তিনি বলছেন আমি গ্রেপ্তার হতে ভয় পাই না, আমি বঙ্গবন্ধুর কন্যা। আরে আপনি কি করবেন সেটা বলুন। আপনি বঙ্গবন্ধুর কন্যা গোটা পৃথিবীর লোক জানে। শেখ হাসিনাই বলেছিলেন যে বঙ্গবন্ধুর কন্যা, দেশে প্রয়োজনে মরে যাবেন কিন্তু দেশ থেকে পালাবেন না। আর আরেকটি কথা আপনি যেটা বলছিলেন যে আমি কিন্তু কারোর সঙ্গে তুল্যমূল্য বিচার করিনি, আমি বলেছি রাজনৈতিক ভবিষ্যৎ, এবং সে কারণে আপনি অবশ্যই এটা শ্রদ্ধার জায়গায় যে বেগম খালেদা জিয়া 3বারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আওয়ামী লীগ দ্বারা যেভাবে নির্যাতিত হয়েছেন এবং যেভাবে তাকে মানসিকভাবে অত্যাচার করা হয়েছে, তারপরেও তিনি তার দেশ থেকে এক চুলও নড়েননি। তিনি কিন্তু বাংলাদেশের মানুষের পাশে রাজনৈতিক লড়াই এবং বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে, অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে লড়েছেন। সুতরাং রাজনৈতিক ধারা, মতামত, ভিন্ন স্রোত সেগুলো থাকবে। আমি বলছি রাজনীতিকদের কথা, সামগ্রিকভাবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমাদের ভারতের রাজনীতি তো দেখছিনি, আমাদের রাজ্যের রাজনীতিতেও দেখেছেন যে আজকে যে বাম, কালকে সে ডান, তো তারপর বাম। আমি বাম, রাম, শাহ, ডান সবকিছু মিলেই বললাম। রাজনীতিকদের বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই আজকের পরিস্থিতি যেভাবে পাল্টে যাচ্ছে, কালকে কি হচ্ছে সেটি প্রেডিকশন করা অত্যন্ত কঠিন। আজ এ পর্যন্তই। শীর্ষেন্দু, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদেরও নজর থাকবে সত্যি ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন কিনা। যদি ডিসেম্বরে বাংলাদেশে না ফেরেন তাহলে অবশ্যই তার যে ফেস লস সেটি আবার নতুন করে 2024-এর মতো আবার নতুন করে হবে। আর ডিসেম্বরে যদি বাংলাদেশে ফিরে যান তাহলে তার পরিণতি কি হবে সেটি বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের জনগণই সেটা দেখবেন। তবে এই মুহূর্তে শেষ করব শুধুমাত্র 2-3টে কথা বলে। 2024-এর 5 আগস্ট যে ঘটনার শিকার হয়ে বা যে ঘটনার কারণে শেখ হাসিনাকে দিল্লিতে আসতে হয়েছিল, এবং গত 2 বছর ধরে ভারত এবং বাংলাদেশের সামগ্রিক অর্থে কূটনৈতিক সম্পর্ক এবং দুই দেশের মানুষের মধ্যে যেভাবে বৈরিতা তৈরি হয়েছে শুধুমাত্র শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে, অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা রয়েছে, সেটা তো আমরা সবসময় বরাবরই আলোচনা বা সমালোচনা করে আসছি। দিল্লির পক্ষ থেকেও যৌক্তিক অনেক কারণ রয়েছে। শুধু হাসিনার জন্যই যে সম্পর্ক তিক্ততার মধ্যে রয়েছে এমনটি আমাদের দিক থেকে বা প্রথম কলকাতা মনে করে না। শেষ করব অবশ্যই এই কথাগুলো বলে যে বাংলাদেশের দিক থেকেও ভারত বিরোধিতা, ভারতের প্রতি বিদ্বেষ এবং ভারতের প্রতি যে একটা কঠোর একটা ন্যারেটিভস দিয়ে ভারতকে দেখা হয়, সেটিও হয়তো নয়া দিল্লির কূটনীতিকদের মধ্যে হয়তো সুসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে একটি
নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তো আমরা কি চাই? আমরা গণমাধ্যমের কর্মী হিসেবে চাই যে কূটনীতিকরা বসুন খোলা মনে, যে সমস্ত সংকট রয়েছে সেই সংকটগুলোকে সামনে ফাইল আপ করে আলোচনার টেবিলে বসুন এবং দুই দেশের সাধারণ মানুষের মনের কথা আপনারা তুলে ধরুন। যে পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে তাতে ভারত বাংলাদেশের সম্পর্ক কিন্তু আবার নতুন করে তলানিতে যাওয়ার পথে এগোচ্ছে। এই আশঙ্কা আজকের দিনে দাঁড়িয়ে প্রথম কলকাতার পক্ষ থেকে করতেই হচ্ছে। শীর্ষেন্দু, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে তোমার গুরুত্বপূর্ণ সময় ভাগ করার জন্য। প্রিয় দর্শক, আমি আমি শেষে একটু লাইন যোগ করতে চাই। মানে একদম শেষে আমি একটা কথা বলতে চাই, যেটা আপনি বারবার বলছিলেন যে যদি ডিসেম্বরে উনি না যান ফেস লস হবে। আমার বিচারে এটা বোধহয় মানে 5ই আগস্ট 2026 সালেই হয়ে গেল, যখন আপনি বলছিলেন কয়েক মানে কিছুক্ষণ পরের প্রায় 40,000 দর্শক পড়ে যাওয়া, শেখ হাসিনা বিবৃতি দিচ্ছেন, শেখ হাসিনা মন্তব্য করছেন, 40,000 মানুষ দেখা থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, শুনছেন না। এটাই বোধহয় শেখ হাসিনার ফেস লস। দেশ ছেড়ে 2024 সালে 5ই আগস্ট ভারতে চলে আসা বঙ্গবন্ধু কন্যার কাছে যতটা খারাপ ছিল, দুর্ভাগ্যের ছিল, তখনও কিন্তু মানুষ তার পাশে ছিলেন। কিন্তু তার যে জনপ্রিয়তা কমেছে বা কমছে তার বড় প্রমাণ তিনি যখন ভার্চুয়ালি ভাষণ দিচ্ছেন, মানুষ শুনছেন না, মানুষ বেরিয়ে যাচ্ছেন। তা প্রমাণ করছে শেখ হাসিনার জনপ্রিয়তা কমে যাচ্ছে, কোটানকোট ফেস লস হয়ে গিয়েছে। যদি ডিসেম্বরে না যান তাহলে বোধহয় কফিনের পেরেকটা সম্পূর্ণ হবে, এটাই বলতে চাই। একদমই, সে ডিসেম্বরে না গেলে আওয়ামী লীগ এবং তার দলের কোটি কোটি সমর্থক বা আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছেন তাদেরও আগামীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা এত সময় ধরে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এর জন্য আপনাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর শেষ কথা যেটি, এই মন্তব্যের কোন অংশের সঙ্গে আপনি সহমত বা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, আপনার মূল্যবান মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। নমস্কার।